সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা, নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ মধ্যম নম্বরধারীদের আবেদন করা কিছু ব্যতিক্রমী নিয়ম। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ইউটিউব চ্যানেলে উচ্চ নম্বরধারী, নিম্ন নম্বরধারী এবং মধ্যম নম্বরধারীর নামে 3টি ভিডিও রয়েছে। যারা যে পর্যায়ে নাম্বারগুলো রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে হলো মধ্যম নম্বরধারীদের কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম। সম্মানিত ভিউয়ার্স, আজকের প্রথম যে বিষয়টি সেটি হলো যে প্রথমে আপনার 18তম শিক্ষক নিবন্ধনে কতজন পাশ করলো এবং আপনার জেলায় কতজন পাশ করছে সেটা যেভাবে হোক তথ্য নিতে হবে। এটি মধ্যম নম্বরধারী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এটি অনেক সময় ভুল করে থাকেন, সেটি হলো যে যখন আপনারা যাবেন জেলাতে, যখন যাবেন জেলাতে যাওয়ার পরে দেখুন কেরানির ওইখানে আপনি কিন্তু আপনি যে সনদ উত্তোলন করতে গেলেন তখন কিন্তু আপনি সিগনেচার দিলেন। তো সিগনেচারের সময় 10 জন না 20 জন না 50 জন পাশ করলো ওইখানে কিন্তু দেওয়া আছে। আপনি কেরানিকে যদি 100-200 টাকা দেন যে আমার এই তথ্যটি লাগবে, তাহলে আপনি হয়তো একটা ফটোকপি কিংবা একটা মোবাইলের ছবিও তুলে নিতে পারবেন। যদি 500 টাকা লাগে তারপরে দিবেন যে আমার উপজেলা বা জেলাতে, আমার এই জেলাতে মোট কয়জন পাশধারী এটি আমাকে জানতে হবে। এটি না জানলে আবেদন করার ক্ষেত্রে মধ্যম নম্বরধারীরা অনেক বিপদে পড়বেন। মানে আপনার আবেদন ওই শুদ্ধতা আসবে না, মানে কোথায় দিব না দিব এই বিষয়টি আমরা জানতে পারবো না, আপনাকে ওইভাবে বুদ্ধিও দিতে পারবো না। এটি শুধুমাত্র 18 মধ্যম নম্বরধারীদের জন্য কিন্তু প্রযোজ্য। আর যদি প্রার্থীর বয়স 33+ হয় তাহলে ভুলেও স্কুল কলেজ বা মাওসিতে আবেদন করবেন না, কারণ আপনি মধ্যম নম্বরধারী রয়েছেন। যেহেতু এবার পঞ্চম মানে এবার যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনে অনেক প্রার্থী পাশ করবে, অর্থাৎ প্রায় 90% প্রার্থী যদি পাশ করে, তো সেই হিসেবে প্রায় 75 বা 75,000+ প্রার্থী, সেই হিসেবে যদি 1 লাখ শূন্য পদ থাকে, তো 1 লাখের মধ্যে 30,000 বাদ দিতে হবে, কারণ 30,000 হলো নারী। ওই নারীর মধ্যে 10,000 পূরণ হবে আর 20,000 ফিল আপ থাকবে, তার মানে 80,000 পদ। এই 80,000 পদের মধ্যে অনেকগুলো পদ আছে যেগুলোতে পদ খালি হলো 50টা, নিবন্ধনধারী পাসধারী হলো 20টা, এরকম অনেক পদ রয়েছে। তো সেই হিসেবে আপনার পদের অবস্থানটা কিন্তু খুবই জটিল হবে। তো সেই বিষয়টি আমি আপনাদের বলি যে যদি 33+ হয় তাহলে কিন্তু রিস্ক নেওয়া যাবে না, আপনি স্কুল কলেজ দিয়েন না, আপনি সরাসরি মাদ্রাসা এবং কারিগরি দিয়ে আপাতত চাকরি নিশ্চয়তা করুন। পরবর্তীতে বদলি হলে আপনি স্কুল কলেজ, স্কুল টু কলেজ, কলেজ টু মাদ্রাসা বা বদলি যে সিস্টেম চালু হয়েছে যেটি 2025 সাল থেকে, তো ওর ভিতরে আপনারা ঢুকতে পারবেন। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, তবে আপনাকে আগে চাকরি নিশ্চয়তা করতে হবে। তারপরে বলছে আবেদনের সময় প্রতিষ্ঠানের ধরন চিহ্নিত করতে হবে, অর্থাৎ আপনি যে আবেদন করলেন আপনি কি ধরনের প্রতিষ্ঠানে আবেদন করলেন এটি চিহ্নিত করতে হবে। আপনি কখনো পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ বা পাইলট উচ্চ বিদ্যালয়, জিয়া পরিবারের নাম, বঙ্গবন্ধুর পরিবারের নাম এবং বীর শ্রেষ্ঠ বা মুক্তিযোদ্ধা বা জাতীয় চার নেতা বা জেলার শ্রেষ্ঠ একজন ব্যক্তির নামে প্রতিষ্ঠান এবং জেলার সদর এলাকার যে নামি দামি প্রতিষ্ঠানগুলো, এইগুলোতে আপনারা আবেদন করতে পারবে না, করলে আপনার চাকরি হবে না। তারপরে বলছে আপনার যেটি বললাম যে নারী প্রার্থীদের যদি নারী কোটা থাকে তাহলে নারী কোটা হিসেবে আবেদন করতে হবে, বিষয়টি এরকম নয়। আপনারা যারা মাঝামাঝি নাম্বারধারী নারী রয়েছেন তারা আপনার পুরুষ এবং মহিলা উভয় কোটা যেগুলো আছে, অর্থাৎ আপনার সুবিধা অনুযায়ী যেটি আপনি সুযোগ হয় সেগুলোতে আবেদন করবেন। আরেকটি বিষয় আমি আপনাদের যারা নারী প্রার্থী রয়েছেন তাদেরকে বলি যে আপনার জেলা যদি দূরেও হয়, আপনি সবসময় ভাববেন যে আমি এমন একটি প্রতিষ্ঠানে আবেদন করবো যেখানে ক্লাস নিয়ে আমি ভালো একটি বাসা, অর্থাৎ ফ্ল্যাট বাসা কিংবা নিরাপত্তার সহিত থাকতে পারি। এখন আপনি হাওড় এলাকায় আবেদন করলে, উপকূলীয় এলাকায় আবেদন করলে নারী প্রার্থী যদি হন তাহলে আপনার থাকা এখানে কঠিন হবে। এটা আমি আগেই বলে দিলাম। নারী প্রার্থী যারা রয়েছেন যখনই আবেদন করবেন ওই 40টি প্রতিষ্ঠানের আবেদনের আগে দেখবেন যে ওই প্রতিষ্ঠানের আশপাশে থাকার সুযোগ সুবিধা আছে কিনা বা নিরাপত্তা কেমন, ওই পরিবেশ সাথে মানায় নিতে পারবেন কিনা, এইগুলো ভেবেচিন্তে কিন্তু আপনাদের যারা নারী প্রার্থী রয়েছেন তারা আবেদন করবেন। তারপরে বলছে আবেদনের শেষে অবশ্যই আপনাকে কিন্তু ইয়েস দিতে হবে। ইয়েস না দিলে কিন্তু আপনি এই মধ্যম নম্বরধারী সবসময় একটু দোটানায় থাকবেন যে ভালো প্রতিষ্ঠান দিব না আমি খারাপ প্রতিষ্ঠান পাবো। এটি আরেকটি বিষয় দেখবেন যে স্কুল হোক মাদ্রাসা হোক, যে সকল প্রতিষ্ঠান 1,500-2,000 টাকাও মাস শেষে দেয়, এই সকল প্রতিষ্ঠানে আবেদন করার চেষ্টা করবেন। সেটি টিন সেট
বিল্ডিং হলেও বা টিন সেট বা হাফ বিল্ডিং প্রতিষ্ঠান হলেও কোনো সমস্যা নেই, কিংবা ভাঙ্গাচোরা প্রতিষ্ঠান হলেও সমস্যা নাই, কিন্তু মাসিক যেন আপনাকে কিছু টাকা দেয় এই ধরনের প্রতিষ্ঠান হলে অবশ্যই আপনাকে চাকরি করবেন। এবং আপনি সবসময় কিছু কিছু প্রতিষ্ঠান দেখবেন যে আপনি যে পদেরই হন না কেন, যে আমি যে প্রতিষ্ঠানে আবেদন করব সেই প্রতিষ্ঠানে আগে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলবো, এখানকার সহকারী শিক্ষকের নাম্বার নেব। আর প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে EIN নম্বর রয়েছে, যেটি আপনারা গণবিজ্ঞপ্তি দিলেই পাবেন। EIN নম্বরের আগে 01309 যোগ করলে দেখবেন বলা প্রতিষ্ঠান প্রধানের নাম্বার চলে গেছে বা কেরানির নাম্বার চলে গেছে। তার সাথে কথা বলে বিস্তারিত জেনে যদি কোনো ধরনের সন্দেহ হয় তাহলে ওই প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ নিয়ে তারপরে আবেদন করবেন। আন্দাজের উপরে আবেদন করলে আপনার MPO নাও হতে পারে, কারণ অনেকগুলো নন MPO পদ পোস্টও এবার ঢুকে গেছে, নবসৃষ্ট পদ ঢুকে গেছে, শাখা ভিত্তিক পদ ঢুকে গেছে, অনেকগুলো সমস্যা থাকবে। তো এই বিষয়টি ভেবে চিন্তে আবেদন করবেন, অর্থাৎ সম্পূর্ণ ক্লিয়ারেন্স না হয়ে কোনো প্রতিষ্ঠানে যত নাম্বারদারি হন না কেন আবেদন করা যাবে না। আর পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের কথা বলছি দেখি যদি সেখানে আবেদন করে ফেলেন তাহলে কিন্তু হবে না। এটি অবশ্যই খোঁজ খবর নেবেন, কারণ 2-3টি পাইলট গার্লস স্কুলের আশপাশ দিয়ে আবার নতুন প্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধুর নাম করে সেগুলো আবার জাতীয়করণ করে পাইলট প্রতিষ্ঠান কিন্তু 2-3টে প্রতিষ্ঠানকে ডাউন খাওয়ানো হয়েছে, যেটি আমরা দেখেছি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কয়েকজন প্রার্থী আমাদের ফোন দিয়ে বিষয়টি বলেছিল যে স্যার আমাদের এই প্রতিষ্ঠান পাইলট কিন্তু এটি খুব ডাউন পর্যায়ে আছে। তো এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যে সম্পূর্ণ খোঁজখবর নিয়ে তারপরে আবেদন করবেন। আর এই হলো মধ্যম নম্বরধারী। আমরা সামনে ভিডিওগুলোতে সাবজেক্ট ওয়ারি কে কোন ধরনের প্রতিষ্ঠানে আবেদন করবে সেগুলো। আর আপনারা মধ্যম নম্বরধারী যারা রয়েছেন বয়সে একটু কম তারা স্কুল কলেজ উভয় স্থানে আবেদন করবেন, আর যাদের নাম্বার বেশি তারা ভুলেও স্কুলে আবেদন করবেন না, কারণ আপনাকে চাকরিটি আগে নিতে হবে, পরবর্তীতে আপনি অন্য কিছু করতে পারবেন। আর যদি ভুলেও লোভ সামলাতে না পারেন তাহলে যদি কোনো মতে যদি চাকরি না হয় তাহলে আপনি আরেকটি গণবিজ্ঞপ্তি নাও পেতে পারেন, কারণ আর্থিক বা বর্তমান যে অবস্থানটা 2025 পরবর্তী অবস্থানটা কি হবে এটা আমরা আসলে ওইভাবে বলতে পারতেছি না। তো সেই হিসেবে আমি আপনাদের বলবো যে মধ্যম নম্বরধারী যারা রয়েছেন তারা সতর্কতা অবলম্বন করে আবেদন করেন এবং নিয়ম মাফিক চলেন। আমি যে নিয়মগুলো বলেছি সেগুলো ফলো করে আবেদন করেন, কিছুটা হলেও উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জব টিচার্স টিভি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।